নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এটা আমার অনুরোধ। আরেকটা অনুরোধ হচ্ছে যে আমরা যেটা বলি বা আমি যেটা করি বা দেখাই সে সম্পর্কে আপনাদের যেটা মনে হবে সেটাই লিখবেন। আর অবশ্যই নোটিফিকেশন আইকন যে বেলটা আছে ওইটা অন করে দেবেন। আমি যেটা বলতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে একটা সমীক্ষা রিপোর্ট। সমীক্ষা রিপোর্টটা কিন্তু কেন্দ্রের মোদী সরকারের ঘুম উড়িয়ে দিতে পারে, ঠিক এরকম মনে হচ্ছে। তার মানে কি এই সমস্ত সমীক্ষা রিপোর্ট গুলো ঠিক হয় না? ঠিক হয় না, আমরা জানি। বহু সময় ভুল হয়, আবার বহু সময় ঠিক হয়। তার কারণ হচ্ছে ঠিক হওয়ার বা ভুল হওয়ার এই অনুপাতটা কি করে। কারণ অনেক সময় দেখা যায় যে সমীক্ষা তৈরি হচ্ছে, কাদের সঙ্গে কথা বলা হচ্ছে, কোন কোন এজ গ্রুপের সঙ্গে, কোন কোন সেকশন অফ সোসাইটির সঙ্গে কথা বলা হচ্ছে, সেগুলো খুব পরিষ্কার থাকে না। আর যদি সেগুলো পরিষ্কার থাকে তাহলে কিন্তু বোঝা যায় যে দেশের মানুষ কি ভাবছে, মুড অফ দ্য নেশন যাকে বলা হয়। আগে দেখুন অনেক বড় বড় কাগজ টাগজ এটা নিয়মিত করতো, ইন্ডিয়া টুডে করতো, বা দেখেছি সিএনএনও করে, C+ ভোটার তারাও করে। এখন অনেকেই বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করে দিচ্ছে? এর কারণ হচ্ছে যে সমীক্ষা রিপোর্টটা আমরা পোল ট্র্যাকারে দেখতে পাচ্ছি, এই পোল ট্র্যাকার কারা? এই পোল ট্র্যাকার কিন্তু গতবারে কেরালা বিধানসভার নির্বাচনের সমীক্ষা করেছিল এবং সমীক্ষা প্রায় মিলিয়ে দিয়েছিল। সেই তারা এবার করেছে, এবং এই যে করেছে সমীক্ষা, এই সমীক্ষাটা করেছে তারা একটু বিজ্ঞানসম্মত ভাবে। সারা ভারতবর্ষের 534খানা, ইয়েস, 534খানা লোকসভা আসন ধরে তারা করেছে, এবং 4.5 লক্ষ মানুষের কাছে তারা পৌঁছেছে। প্রায় 4.5 লক্ষ, 4,35,451 জনের সঙ্গে তারা বিভিন্ন ভাবে সাক্ষাৎকার নিয়েছে, কথা বলেছে এবং জানতে চেয়েছে তারা এখন কি চাইছেন, এই ভোটাররা কি চাইছেন, ভারতের আগামী দিনে প্রধানমন্ত্রী কে হতে পারে, ভারত কোন দিকে এগোবে, ভারতের বিদেশ নীতি কি হওয়া উচিত বা চলছে সেটা সেটা কি রকম, আগামী দিনের প্রধানমন্ত্রী কার হওয়া উচিত, এই সমস্ত জিনিসগুলো তারা জিজ্ঞেস করেছে। এবং সর্বশেষ হচ্ছে, এখনই যদি ভোট হয়, এই মুহূর্তে যদি ভোট হয়, তাহলে দুটো যে বড় জোট আছে, একদিকে এনডিএ, একটা হচ্ছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট হচ্ছে আমাদের শাসক দল কেন্দ্রের বিজেপি এবং তার যারা অ্যালায়েড পার্টি, আর অন্যদিকে ইন্ডিয়া জোট হচ্ছে অপোজিশন, কংগ্রেস এবং অন্যরা, মানে সমাজবাদী পার্টি, আপ, সমস্ত মিলিয়ে। দেখা যাচ্ছে তাতে যদি আজকের দিনে ভোট হয় তাহলে এনডিএ জোট পাবে 240টা আসন, সব মিলিয়ে, বিজেপি নয়, সব মিলিয়ে পাবে 240টা আসন, আর ইন্ডিয়া জোট পাবে 280টা আসন, 40খানা আসন বেশি। তো এই কথা তো কেউ ভাবতে পারেনি, কিছুদিন আগেও ভাবতে পারছিল না যে এটা হতে পারে। দেখুন পরপর কি কি বেরিয়ে এসেছে। ভারতের আগামী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন এই সমীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল। সমীক্ষার সিংহভাগ লোক কি বলছেন বা অধিকাংশ লোক কি বলছেন সেটা শুনুন, এবং কম লোকে কি মনে করছেন। অনেকেই নরেন্দ্র মোদীকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। সেই সংখ্যাটা কত? এই যতজনকে সমীক্ষা করা হয়েছে তার মধ্যে 42% মানুষ মনে করছেন নরেন্দ্র মোদীরই প্রধানমন্ত্রী হওয়া উচিত। আর অন্যদিকে রাহুল গান্ধীর ক্ষেত্রে কত? রাহুল গান্ধীর ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে 58%। ভেবে দেখুন কতখানি ডিফারেন্স, এতখানি ডিফারেন্স হচ্ছে, কোথায় 42, কোথায় 58, 42 and 58। এটা কেন? তার কারণ হচ্ছে আগামী দিনে মনে রাখবেন সারা ভারতবর্ষে প্রায় 60 কোটি হচ্ছে কম বয়সী যুবক যুবতী, আর এই যুবক যুবতী, এই যে পড়ুয়া, এই যে যুব সমাজ, তাদের আন্দোলন আমরা দেখেছি কি সাংঘাতিক আন্দোলন হয়েছে। আর এই যুব সমাজের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে আছেন এখন রাহুল গান্ধী। রাহুল গান্ধী সেখানে সমীক্ষায় ভোট পেয়েছেন 69%। 69% মানুষ মনে করছেন আগামী দিনে যুব সমাজের কাছে মানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছেন রাহুল গান্ধী।
আর মোদি হচ্ছে মাত্র 23% কাছে। এতটাই কম, মানে এতখানি ডিফারেন্স হয়ে যাচ্ছে। এবারে পরে কি আসা হয়েছে? নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা। নির্বাচন কমিশন নিরপেক্ষ নাকি পক্ষপাতদুষ্ট? নিরপেক্ষ বলে মনে করছেন 42%, আর পক্ষপাত দুষ্ট বলে মনে করছেন 48%। 6% ডিফারেন্স হচ্ছে এখানে। এই ডিফারেন্সে কিছু কম নয়, মানে প্রচুর বেশি মানুষ মনে করছেন নির্বাচন কমিশন যে ভাবে এই নির্বাচনটাকে আমাদের পরিচালনা করছে তার মধ্যে পক্ষপাত আছে। বিদেশ নীতি তো একেবারেই পছন্দ করছে না অনেকে। বিদেশ নীতিতে মোদীকে 39% দেওয়া হয়েছে, আর রাহুল গান্ধী পেয়েছেন 49%, 10% বেশি। কেন? কারণ আমরা দেখেছি মোদী কি করছেন। মোদীর সরকার, আমাদের কেন্দ্রের যে বিজেপি সরকার, সে কি করছে? কার্যত ট্রাম্পের কাছে মাথা নত করে দিয়েছে। ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট, যার সঙ্গে কোনো দিন কেউ ভাবতে পারেনি ভারত এইরকম ভাবে তার শর্ত মাফিক সমস্ত কিছু চালাবে, তাই চলছে। ট্রাম্প বলে দিয়েছেন রাশিয়ার সঙ্গে তেল কেনা চলবে না, অতএব তেল কেনা চলবে না। ইরানের সঙ্গে একেবারে সম্পর্ক ত্যাগ করো, ধীরে ধীরে ত্যাগ করা হচ্ছে সেই রকম ধরনের সম্পর্ক। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করা হয়েছে, এইগুলো কোনোটাই ভালো মনে করছেন না ভারতের, বিশেষ করে এই যে জেনজি, এবং তার সঙ্গে তাদের অভিভাবকরাও সেই পথেই হাঁটছেন। আর সবচেয়ে জনপ্রিয় যুব নেতা হয়েছেন রাহুল গান্ধী, পেয়েছেন 58, 58%। কেন হয়েছে এটা? এই যে একটা সাংঘাতিক বিক্ষোভ, একটা আন্দোলন তৈরি হয়েছে যুব সমাজের মধ্যে, যুব সমাজের মধ্যে ক্ষোভ, এইটা কিন্তু আগামী দিনে নির্বাচনের বাক্সে পড়বে বলে মনে করছেন সবাই, এবং সমীক্ষায় সেটাই ফুটে উঠছে। কিন্তু শুধু কি এটাই না, এটার বাইরেও অনেক কিছু ব্যাপার আছে। কেননা যুব সমাজ যখন বিক্ষুব্ধ হয়ে যায়, তখন তাদের যারা বাবা মা তারাও কিন্তু বিক্ষুব্ধ হয়ে যান কোনো না কোনো ভাবে। তারা মনে করেন যে তাদের ছেলের মেয়ের ভবিষ্যৎ এই ভারতে এই সরকারের যে পরিচালনা তাতে মোটেই সুষ্ঠুভাবে হবে না, বরং ক্ষতি হবে, অবনতি হবে। তার কারণটা কি? কারণ একদিকে সরকারি স্কুল কমেছে ভীষণভাবে, আমরা জানি সেটা, এটাও বেরিয়ে এসেছে। নীতি আয়োগ বলছে যে গত 10 বছরে 94,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে, সরকারি স্কুল, মানে রোজ প্রায় 25টা করে স্কুল, সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এবার ছেলেপুলেরা পড়বে কোথায়? গরিব মানুষের ছেলেরা কোথায় পড়বে? নিম্নবিত্তদের ছেলেরা কোথায় যাবে? সবাইকে উচ্চবিত্তদের একেবারে সেই যেখানে বড় লোকরা পড়াবে সেখানেই যেতে হবে, তাই তো যাচ্ছে। বেসরকারি ক্ষেত্রটা খুবই বাড়ছে, এই যে বিশেষ করে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে পর্যন্ত চাকরি হচ্ছে না, কমে গিয়েছে, অনেকখানি কমে গিয়েছে। 2011-12 আর 2017-18 মধ্যে যদি তুলনা করা হয় তাহলে দেখা যাবে কৃষি ক্ষেত্রে 49% থেকে 44% নেমেছে। এই এতখানি কমে গিয়েছে চাকরির বাজার। ম্যানুফ্যাকচারিং এ কমেছে, চাকরি কমেছে উত্তরপ্রদেশ, ওড়িশা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, কেরালাতেও এই তো অবস্থা। এবারে এই যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে এই সমীক্ষা আমরা যেটা বললাম পরপর আপনারা শুনলেন এবং দেখলেন, তাতে মনে হচ্ছে আগামী দিনে কিন্তু মোদী সরকারের সামনে একটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। যদি এখনই তারা টেনে তুলতে না পারেন, কিন্তু যদি তারা সেইভাবেই চালান যেভাবে চালাচ্ছিলেন, তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ মোটেই খুব একটা আশাব্যঞ্জক নয়। বরং এই সমীক্ষার ফল যদি কাছাকাছিও যায়, তাহলে বুঝতে হবে বিজেপির পক্ষে সরকার ধরে রাখা খুব মুশকিল, ধরে রাখতে পারবে না। এবং রাহুল গান্ধী যেভাবে অপোজিশন লিডার হিসেবে উঠে এসেছে, সেক্ষেত্রেও দেখা গিয়েছে সমীক্ষায় ফল অনেক ভালো। রাহুল গান্ধী অনেক বেশি পার্সেন্টেজে এগিয়ে আছেন মোদির থেকে। মানে মোদি অ্যাজ অ্যান অপোজিশন লিডার নয়, মোদি অ্যাজ এ রুলার আর অপোজিশন লিডার হিসেবে রাহুল, যদি এই দুটোকে পাশাপাশি রাখা হয়, তাহলে দেখা যাচ্ছে রাহুল গান্ধী অনেকখানি ওপরে আছেন। যেভাবে তিনি যেরকম যুক্তি সাজিয়ে তিনি সংসদে নিজের বক্তৃতা করছেন, তার নিজস্ব মতামত দিচ্ছেন, সেটা লোকের কাছে, বিশেষ করে এই শিক্ষিত যুব সমাজের কাছে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে। কাজে আগামী দিনে
এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে বিজেপিকে। এই রাজ্যেও বিজেপি, আমরা জানি বিজেপি সরকার, এই রাজ্যের বিজেপি সরকারকেও এখনো পর্যন্ত প্রতিশ্রুতি অনেক দিতে দেখেছি, অনেক কথা বলা হচ্ছে, কাজ করা হচ্ছে বলে, কিন্তু কাজ যে কি হচ্ছে তা আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না। এখনো কিন্তু চলছে একটা ঢেউয়ের মতো হয়তো, কিন্তু হানিমুন পিরিয়ড কিন্তু ক্রমাগত ফিকে থেকে একেবারে বিলীন হয়ে যেতে বসেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কাজেই এই সরকারকেও খুব সাবধানে চলতে হবে। যদি চাকরি না থাকে আগামী দিনে, কর্মসংস্থান না হয়, যদি মূল্যস্ফীতি না কমানো যায়, যদি এরকম সরকারি সংস্থাগুলো ক্রমেই বন্ধ হতে থাকে, আর সেই জায়গায় আদানি আম্বানিরা এসে সমস্ত কিছু গ্রাস করে, তাহলে মোটেই সেটা খুব একটা ভালো লক্ষণ নয়, বরং একটা দুর্লক্ষণ রাজ্যের প্রতি। কারণ রাজ্যে তারা যে ইনভেস্ট করবেন যে সমস্ত শিল্পে, সেখানে কিন্তু চাকরি বা কর্মসংস্থানের সুযোগ বিরাট ভাবে থাকবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে সরকারকে, বিশেষ করে এই রাজ্য সরকারকেও একই সঙ্গে। কারণ কেন্দ্রের যদি সরকার নড়বড়ে হয়ে যায়, তখন রাজ্য সরকারের পক্ষেও কিন্তু এই সরকার চালানো খুব কঠিন হয়ে পড়বে। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। যারা আমার চ্যানেল দেখছেন, আমার আরেকবার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নমস্কার।